ওটা চলচ্চিত্রের মধ্যে রাজনীতি কেন? যদি আমাদের 100টা সিনেমা হয় তাহলে 500টা সিনেমা হাউস দরকার। অরোরার তো আগে নিজস্ব সিনেমা হল ছিল। সেই অপমানগুলোকে সহ্য করেও এখন আমরা চলচ্চিত্রে ব্যবসা করে যাচ্ছি এবং করে যাবো যতদিন বেঁচে থাকবো। আমার বাবা যিনি সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটককে সুযোগ দিলেন, পার্টি কিছু করবে না, পার্টি এসছে রাজনীতি করে দেশের ভালো করতে। হঠাৎ তাকে কে বলেছে চলচ্চিত্রে ভালো করতে? সেই রোজগারটা থাকার জন্যেই কিন্তু সত্যজিৎবাবু পথের পাঁচালী নিয়ে অরোরা যখন তৈরি হয়েছিল তখন সেই ঝুঁকিটা নিতে পেরেছিলেন। প্রডিউসার বলে কতজন ভদ্রলোক হঠাৎ বাইরে থেকে টাকা নিয়ে এসে ফিল্মে দিয়ে দিলেন, তাদেরকে অধিকার দিয়েছে ফিল্মে টাকা দিতে। চলচ্চিত্র সিনেমা দেখে রোজগার হয় না, কারণ দর্শক আর সিনেমা দেখেন না, কারোর কোনো ত্যাগ নেই, শুধু ভোগ। আমাদের ভোগ দিয়ে কোনোদিন সিনেমা হয়নি। উত্তমবাবু কোনোদিন ইম্পোর্টের গাড়ি চড়েন, সত্যজিৎবাবু কোনোদিন ইম্পোর্টের গাড়ি চড়েন। এখন আপনি দেখুন তো এত বিলাসিতা কেন, কিসের জন্য? কথায় বলে বাঙালিরা প্রজন্মগত ব্যবসা করতে পারে না, অথবা প্রজন্মগত ব্যবসা বাঙালিরা নাকি ধরে রাখতে পারে না। আজ আমার সঙ্গে এমন একজন বিশেষ অতিথি রয়েছেন, তিনি হলেন অরোরা ফিল্ম কর্পোরেশনের বর্তমান মালিক, 3 বার রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত অঞ্জন বসু। বাংলা ও বাঙালির প্রথম প্রযোজনা সংস্থা অরোরা ফিল্ম কর্পোরেশন। বিংশ শতাব্দীর সূচনায় 1905 এবং 1906 সালে বঙ্গভঙ্গ আন্দোলনে, স্বদেশী আন্দোলনের দ্বারা প্রভাবিত ব্রিটিশ বিরোধী আবেগে অর্থনৈতিক স্বাধীনতায় অনুপ্রাণিত হয়ে বহু উদ্যোগী বাঙালি স্বক্ষেত্রে নানা ধরনের ব্যবসার সংস্থা প্রতিষ্ঠা করেন। ঠিক সেই সময় 1906 সালে অনাদিনাথ বসু প্রতিষ্ঠা করলেন এমন এক সংস্থা, তার নাম রাখলেন ম্যাজিক অ্যান্ড থিয়েট্রিক্যাল কোম্পানি, অর্থাৎ চলচ্চিত্রের ব্যবসা। প্রথম দিকে এই কোম্পানি মানুষের মনোরঞ্জনের জন্য বিদেশ থেকে আনা হাতে ঘোরানো প্রজেক্টরের সাহায্যে ছবি দেখাতো, পাশাপাশি ম্যাজিক এবং থিয়েটারও দেখাতো। ক্রমে ক্রমে এই সংস্থার প্রসারতা লাভ করে। 1911 সালে এই কোম্পানির নাম হলো অরোরা সিনেমা কোম্পানি। উত্তরোত্তর প্রসারতা এই কোম্পানির বৃদ্ধি পেলে কার্যালয় স্থানান্তরিত হলে নবতম নামকরণ হয় এই সংস্থার অরোরা ফিল্ম কর্পোরেশন। আজকে যিনি আমাদের বিশেষ অতিথি অঞ্জন বসু, তিনি হলেন লিভিং লেজেন্ড, আর এই অরোরা ফিল্ম কর্পোরেশনের তৃতীয় প্রজন্মের পুরুষ। 1946 সালে শ্রী অনাদিনাথ বসু পরলোক গমন করলে তার সুযোগ্য পুত্র, দূরদৃষ্টিসম্পন্ন অত্যন্ত মেধাবী মানুষ অজিত বসু এই কোম্পানির দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ছিলেন চলচ্চিত্রের নতুন ধারার অগ্রণী। ক্রমে ক্রমে এই সংস্থার উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং কার্যালয় হয় ম্যাড্রাস এবং রেঙ্গুন। এরপর অজিত বসুর সঙ্গে পরিচয় হয় বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে। সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী পরিবেশক ছিল অরোরা ফিল্ম কর্পোরেশন। বাকিটা তো ইতিহাস। এই ছবি অরোরার হাত ধরে পৌঁছে যায় বিশ্বের দরবারে। আজ আমরা অঞ্জন বসুর কাছ থেকে অরোরা নিয়ে অনেক গল্প শুনব, অনেক অজানা কথা জানব, সেই সঙ্গে অরোরার আগামী দিনের পরিকল্পনা কী আছে তাও শুনব। 120 বছর ধরে অরোরা আজও স্বমহিমায় অব্যাহত। দাদা, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলের তরফ থেকে। আগে বলুন, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। দাদা, বর্তমান
সময়ের চলচ্চিত্রের অবস্থান, আমাদের নতুন সরকার এলো, পশ্চিমবঙ্গের নতুন সরকার, বিজেপি সরকার। একজন চলচ্চিত্র ব্যবসায়ী হয়ে নতুন সরকারের কাছে আপনি কী প্রত্যাশা রাখছেন? আমার যে প্রত্যাশা হচ্ছে এই যে একটা চলচ্চিত্র কোনো একটা পলিসি তৈরি করতে, শুধুমাত্র একটা কোনো সমস্যা এলে সেটা সমাধান করা নয়। যদি সাময়িকভাবে একটা কোনো পলিসি তৈরি করা হয়, তাহলে আমাদের মনে হয় প্রযোজক, পরিচালক এবং টেকনিশিয়ানস বা ডিস্ট্রিবিউটার বা পরিবেশনা এবং চলচ্চিত্র দেখানোর জন্য প্রদর্শন, সেই জন্য যদি একটা পলিসি করা হয় তাহলে কিন্তু চলচ্চিত্রের আগে মহিমায় ফিরে আসবে। গত কয়েক বছরে টলিপাড়ার যে পরিস্থিতি আমাদের সকলের সামনে এসেছে, সে সম্পর্কে আপনি কি বলবেন? এই ধরুন ব্যান্ড কালচার, থ্রেড কালচার, শুটিং বন্ধ করে দেওয়া। আপনি তো একজন বর্ষিয়ান প্রযোজক, এরকম আপনি সম্মুখীন হয়েছেন এই সমস্যার? না ভাই, আমাদের ব্যবসাটা 120 বছর হলো। আমরা গোড়া থেকেই সেই ধরুন সাহেবদের সময় থেকে, আমার দাদুর সময় থেকে আমরা যে স্বাধীনতাটা পেয়েছিলাম, সেই স্বাধীনতাটাতে যে সৃষ্টিগুলো হতো, সেই সৃষ্টিগুলো কিন্তু দর্শককে ডেকে আনতে একটা সহায়তা ছিল। কেউ তো কোনো রাজনৈতিক দল কোনোদিনই আমাদের এই যে আমাদের যে আর্ট ফর্ম বা আমাদের যে বিনোদনের যে একটা জায়গা, সেখানে তারা কোনোদিনই ইন্টারফেয়ার করেনি। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার যে হঠাৎ গত 11 বছর আমাদের উপর একটা বিশাল চাপ দিয়ে দেওয়া হলো, রাজনৈতিক চাপ, যেটা কিন্তু চলচ্চিত্রকারেরা কোনোদিন অভিজ্ঞতায় ছিল না। তার ফলে হলো কি, সমস্ত জিনিসটা একদম, আমি তো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, কারণ আমি তো তৃতীয় পুরুষ, আর আমি তো দেখেছি কীভাবে চলচ্চিত্র তৈরি হয়েছে। আপনি তো অরোরা ফিল্ম কর্পোরেশনের তৃতীয় প্রজন্মের পুরুষ। তা আপনার পিতামহ এবং আপনার বাবা তাই চলচ্চিত্র ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন ওনারা। তা সেই সময় কি টলিপাড়ে এরকম রাজনীতির প্রভাব ছিল চলচ্চিত্রের? তখন একটা কী ছিল জানেন তো, আমি সেটা ভীষণভাবে মিস করি। সেটা হচ্ছে যে আমরা চলচ্চিত্রকারেরা, তিনি যেখানেই কাজ করুন, তাদের মধ্যে একটা এমন আত্মিক সম্পর্ক ছিল, এবং সবাই আমাদের গার্জিয়ান ছিলেন। আমরা যখন ছোটো ছিলাম, সে কিন্তু তিনি লাইটম্যান, তিনিও সেখান থেকে আরম্ভ করে স্টুডিও মালিক বা অভিনেতা অভিনেত্রীরা, তাদের কিন্তু সবাইকে আমরা উপযুক্ত সম্মানটা দিতাম, তারাও আমাদের সম্মানটা দিতেন। কারণ তখন চলচ্চিত্র একটা স্টুডিও সিস্টেম, একটা ব্যবসা হিসেবে পরিগণিত হতো। কিন্তু এখন তো আর ব্যবসা হিসেবে নয়। কজন মানুষ হঠাৎ তারা কী করে পয়সা করে ফেলেন, পয়সা করে ফেলে ফিল্মে নিয়োজিত করেন। তারা ভাবেনও না যে তাদের পয়সা ফেরত আসবে কিনা। এটাকে মজার চোখে দেখেন। আমাদের কাছে সময় কিন্তু ওরা মজার ছিল না। তাই এর থেকে যে রোজগার হতো, তাই দিয়ে আমাদের সংসার চলত, সেটা তো আর এখন হয় না। এখন অন্য কোনো ব্যাপারে তার অনেক লাভ হলো, সেই পয়সাটা তিনি চলচ্চিত্রে নিয়োগ করলেন, তিনি লস করলেন। করে কী হলো, যেটা 1 টাকা দাম ছিল সেটা 4 টাকা দাম হলো। একটা তো ব্যবসায়িক ভিত্তি থাকবে। এটা চলচ্চিত্র কিন্তু এখন ব্যবসা বলা যায় না। এবং তার সঙ্গে যে আমাদের OTT বা ওয়েব সিরিজ, এইগুলোতে কিন্তু রোজগার হয়। চলচ্চিত্র, সিনেমা দেখে রোজগার হয় না, কারণ দর্শক আর সিনেমা দেখেন না। সেই জন্যই কি দর্শককে হলমুখী করতে বলা হয় যে বাংলা ছবির পাশে দাঁড়ান? না, আমি পাশে দাঁড়াতে বলি না, আমি বলি সেই কন্টেন্টে ছবি করো, যে কন্টেন্ট তাদের আহ্বান করে ডেকে আনবে। তুমি আবল তাবল ছবি করবে, আইটেম ডান্স, আইটেম সং, এসব নানা রকম নাম হয়েছে আবার, কিন্তু সেটা দর্শককে ডাকছে না। সেটা তোমরা কেন দেখছো না? এখন একটা সময় এসছে, নতুন সরকার এসছেন, তারা যদি এইগুলোর দিকে নজর দিয়ে ভালো করে একটা পলিসি তৈরি করেন, তাহলে কিন্তু আমার মনে হয় বাংলা ছবি আবার ফিরে আসবে, দর্শক আবার আসবে। কারণ দর্শক আছে, বিনোদন কোথায়? একটা মানুষের, সবাই বলে টেলিভিশন, সবাই বলে OTT, কিন্তু
যারা সংসার চালান, কর্তা বা যারা বাড়িতে গৃহিণীরা আছেন, তারা কতটুকু সময় পান টেলিভিশনটা দেখার, সেটাও তো ভাবতে হবে। আমাদের শো টাইমগুলো কেমন করতে হবে যাতে এদের কাছে খুব সুবিধাজনক হয়। আপনি বেলা 1টার সময় শো করলে সেখানে কোনো লোক যাবে না, 10:30টায় কোনো লোক যাবে না। হয়তো স্কুলের ছেলেমেয়েরা বা কলেজের ছেলেমেয়েরা যেতে পারে, তাই যদি একটা ব্যবসা চলতে পারে না, অনেক কিছু ভাববার আছে। আমার তো মনে হয় যদি একটা আলোচনা সভার আয়োজন করা হয়, তাহলে কিন্তু অ্যাটলিস্ট আমি বলতে পারবো আমি কি দেখেছি। আমি তো সব থেকে পুরনো এখন চলচ্চিত্র, একজন বর্ষিয়ান প্রযোজক আমি এই মুহূর্তে বলতে পারবো টলিউড ইন্ডাস্ট্রিতে। আমরা কি, আপনি জানেন আমাদের যে ছবি প্রহ্লাদ যখন শ্রী প্রাচীন ইন্দিরায় রিলিজ হয়েছিল, শ্রীতে কোনো হাউসফুল বোর্ড ছিল না, একটা টিনের ওপর চক দিয়ে হাউসফুল লিখে সেটা লাগিয়ে রাখা হতো, সেটা তো ঘুরতো। এইভাবে কিন্তু চলচ্চিত্রকে আকর্ষণ করে নিয়ে আসতে পেরেছিলাম প্রযোজকরা। আজকে ভগিনী নিবেদিত 17 উইক চলেছিল, তখন একটা হাউস চলা মানে 3টে করে শো, 3টে করে শো মানে গোটা 30-40 হাউসে চলে। তাহলে তো যে রোজগারটা হতো, সেই রোজগারটা দিয়ে কিন্তু রামমোহন হতে পেরেছিল, সেই রোজগারটা দিয়ে আরও কোনো হতে পেরেছিল। সেই রোজগারটা থাকার জন্যেই কিন্তু সত্যজিৎবাবু পথের পাঁচালী নিয়ে অরোরা যখন তৈরি হয়েছিল তখন সেই ঝুঁকিটা নিতে পেরেছিলেন, তারা অপরাজিত করতে পেরেছিলেন, তারা জলসাঘর করতে পেরেছিলেন। বা মাইথোলজিক্যাল ছবি আপনি ধরুন হরিশ্চন্দ্র বা প্রহ্লাদ বা রায়কমল, উত্তম কুমার কাবেরী দেবীকে নিয়ে সেই এক্সপেরিমেন্টটা করতে পেরেছিলেন। সেটা ধরুন ব্যবসা ছিল, এখন এটা ব্যবসা নেই। আপনি তো বলছেন ভালো কন্টেন্টের প্রয়োজন, কিন্তু অনেক সময় ভালো কন্টেন্ট করেও তো সিনেমা হল পায় না। কেন পায় না জানেন তো? কারণ সিনেমা হলের সংখ্যা কমে গেছে প্রথম, আর যে সিনেমা হলগুলো এসছে সেগুলো মধ্যবিত্ত বাঙালি পৌঁছতে পারে না, তার এত টিকিটের দাম। মাল্টিপ্লেক্সেই তো ম্যাক্সিমাম ছবি এখন রিলিজ করছে। এবং কলকাতার বাইরে যারা সিঙ্গেল স্ক্রিন আছে তারা ঠিক সেইভাবে তারা তৈরি হয়নি, সেইভাবে তাদের তৈরি হতে হবে, তাদের প্রজেকশনকে সেইভাবে নিয়ে যেতে হবে। এখন তো সবই ডিজিটাল, এখন তো আর কেউ প্রজেক্টর দিয়ে ছবি দেখেন না। এই যে আপনি বললেন সিনেমা হলের সংখ্যা কমে গেছে, অরোরার তো আগে নিজস্ব সিনেমা হল ছিল যখন বাংলাদেশ দ্বিখণ্ডিত হয়নি। বাংলাদেশের 7টি সিনেমা হল এবং পশ্চিমবঙ্গের মেদিনীপুর, বোলপুর, খড়গপুরে 3টে সিনেমা হল ছিল, যদিও সেগুলোর এখন আর অস্তিত্ব নেই। তা আপনি বর্ষিয়ান প্রযোজক হয়ে উদ্যোগ নিচ্ছেন না কেন আবার নতুনভাবে সিঙ্গল স্ক্রিনকে কিছু কিছু হল নিয়ে সেটাকে সংস্করণ করে, যাতে আবার সেই সিনেমা হল চালু করা যায়? এখন কিন্তু যদি একা না হয় যৌথভাবে যদি করা যায়। যৌথভাবে নয়, এখন সেই ধরনের মানুষগুলোকে চাই যাদের দায়বদ্ধতা আছে চলচ্চিত্র। আমি অন্য ব্যবসা করি, আমি তার খানিকটা পয়সা রাখলাম, আগে চলচ্চিত্র উন্নতি হবে না। সেই দায়বদ্ধতা মানটা দেওয়ার জন্য তার ভেতর থেকে একটা চাহিদা থাকতে হবে, সেই চাহিদাটা কিন্তু আমি তো খুঁজে পাচ্ছি না। এই যে চলচ্চিত্রকে জনপ্রিয় করার জন্য যেগুলো করার দরকার, আমার যেগুলো মনে হয়েছে, আমার সেগুলো মনে হয় আপনি যদি ঠিক জায়গায় না বলা হয় তাহলে একটা অপচেষ্টা হবে, সেই অপচেষ্টা হয়ে কিন্তু চলচ্চিত্র আরও খারাপ হয়ে যাবে। আপনি বর্ষিয়ান প্রযোজক হয়ে কি মনে করছেন পলিসিতে কি ধরনের থাকা উচিত? পলিসিতে প্রথম থাকানো হচ্ছে দেখার জায়গা, সেই দেখার জায়গাগুলো যাতে জনসাধারণ বা দর্শকের নিজের আয়ত্তের মধ্যে থাকে। আগে বলুন তো, আমাদের এই যে প্রহ্লাদ বা এই উত্তরপুরী উজ্জ্বলা বা শ্রীপ্রাচীন্দিরা, এই যে ট্রেনগুলো ছিল, ভিন্ডার বিজলি ছবিঘর, সেই ট্রেনে তো 6 আনার থেকে টিকিট আরম্ভ করে 2 টাকা 20 অবধি ছিল। এখন আপনি দাম বেড়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আপনি ভাগটা কমিয়ে দিন, 40 টাকা 60 টাকা করুন, অর্ধেক করে মানুষ কিন্তু আসতে পারবে। আপনি মানুষকে আসতে দিচ্ছেন না, দর্শককে আসতে দিচ্ছেন না কেন? চলচ্চিত্র উন্নতির কথা বলছেন, পাশে দাঁড়াতে বলছেন, সে কী করে পাশে দাঁড়াবে? দুবেলা খাবার জন্য না, সে পাশে দাঁড়িয়ে যাবে। আমরা খুব আবেগতাড়িত হয়ে পড়ি, কারণ এটা ছাড়া তো আমার কিছু জানা নেই। এই যে আপনি একটু আগেই বলেন গত 11 বছর ধরে যেটা হয়েছে, আজকে স্বরূপ বিশ্বাস কিন্তু তার একটা পদ্ধতিতে ফেডারেশন চালাতেন এবং সদ্য নির্বাচিত টালিগঞ্জ থেকে
বিধায়িকা পাপিয়া অধিকারী, একজন বর্ষিয়ান অভিনেত্রী, উনি তো কিছুদিন আগেই বলেছেন যে ফেডারেশন আর থাকবে না, ওটা কনফেডারেশন হবে, এবং যে 26টা গিল্ড আছে সেটাও থাকবে না, সব একটা ছাতার তলায় আসবে। তা আপনি এটা কি মনে করছেন? আমি এটা মনে করছি একজন প্রযোজক বা একজন পরিচালকের চাহিদা অনুযায়ী সে তার টেকনিশিয়ান নেবে, তার চাপিয়ে দিয়ে টেকনিশিয়ান নিয়ে হবে না। কারণ আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় ওটা আমরা সাহায্য করতে পারছি না, কিন্তু ছবির যে দামটা বেড়ে যাচ্ছে সেই দামটা বেড়ে তার ব্যবসায়িক ভিত্তিতে চলে যাচ্ছে। আগে প্রথমে চলচ্চিত্র ব্যবসা, তারপরে তার বিনোদন। আমরা যারা ছিলাম তখন তো ধরুন ভারতলক্ষ্মী, অরোরা, নিউ থিয়েটার, বেঙ্গল ফিল্ম ল্যাব, তারা প্রত্যেকে নিজের স্টুডিও ছিল, তারা প্রত্যেকেই নিজেরা ছবি করতেন এবং তারা অন্য ভাষায় ছবি করতেন। এইখান থেকে সাউথ ইন্ডিয়ান ছবি তৈরি হতো, তেলেগু, তামিল। একসময় তো অরোরাও তো আমরা তামিল, তেলেগু, উর্দু বিভিন্ন ভাষার ছবি যুগ্মভাবে প্রযোজনা করেছেন। উর্দু ভাষায় করেছি টার্জান কাবেকে, এবং সেই যে করতুম সে সবটাই কিন্তু ছিল একটা ব্যবসায়িক একটা অ্যাঙ্গেল যদি বলেন, সেই দিকে ভেবে হতো। এবং সেই লোকগুলোকে এক জায়গায় হয়েছিল বিএমপি, এই লোকগুলো আবার বেড়ে গিয়ে যখন আসাম উড়িষ্যা চলে এলো তখন হয়ে গেল এআইএমপি। সেগুলো তো শুরু হলো আমাদের অফিস থেকে। কারণ আমাদের যারা তখন চলচ্চিত্র ছিলেন তাদের এত দূরদৃষ্টি ছিল, তারা ভেবেছিলেন যে চলচ্চিত্র এই দিকেই যাবে। কিন্তু তার মধ্যে ঢুকে গেল রাজনীতি। রাজনীতি তো অন্য ব্যবসায়ী তো রাজনীতি হয় না। আপনি লোহার ব্যবসায়ী কি রাজনীতি করছেন? আপনি কাগজের ব্যবসায়ী কি রাজনীতি করছেন? ওটা চলচ্চিত্রের মধ্যে রাজনীতি কেন? সেটা কেউ বারণ করলো না কেন? সেটা যে বারণ করতো, গোড়া থেকে না ঢুকতে দিত, তার কোনো প্রতিরোধ থাকতো। যারা প্রতিরোধ করলেন তারা না জেনে করলেন, আমার মনে হয় না জেনে করলেন। অনেক জায়গায় মিটিং হয়, অনেক জায়গায় এখন পার্টি হয়। এই পার্টিতে ঠিক হয় বাংলা ছবির উন্নতি করা হবে। আমি জেনারেলি এইসব জায়গায় যাই না, কারণ আমার গেলে মনে হয় যারা কথা বলছেন তারা ভেতর থেকে বলেন না। একটা জায়গায় আমাকে ডেকে নেওয়া গিয়েছিল, আমি 3 জন বড় হিরো বসছিলেন। আমি বললাম, ভাই আমার অধ্যক্ষটা একটু মাফ করবেন, আমি তোদের বললাম যে ভাই তোদের মধ্যে 1 কোটি টাকা দেবো, আমি নিজে বলছি 1 কোটি টাকা দেবো, এবং তোমরা একটা কাজ করতে হবে, যেদিন প্রথম রিলিজ হবে তুমি আর আমি সিনেমা হলের সামনে দাঁড়িয়ে থাকবো, আমাদের পেছন দিয়ে হাউসফুল হয়ে যাবে, সেই অ্যাসিওরেন্সটা দাও, আমি এক্ষুনি 1 কোটি টাকা দেবো। আমি এখানে ব্যবসা করি, এখানে খেলা করতে আসিনি। তাহলে কেন তোমরা এই আলোচনাগুলো করছো? আলোচনা একটা পলিসি তৈরি করো। ভাবো, যদি আমাদের 100টা সিনেমা হয় তাহলে 500টা সিনেমা হাউস দরকার। যে 30টা হয় তাহলে 150টার বেশি দরকার হয় না। যে অবস্থা আমরা এসে দাঁড়িয়েছি, লোকে কেন সিনেমা হাউস করবে? 30টা সিনেমা দেখবার জন্যে? কারোর কোনো ত্যাগ নেই, শুধু ভোগ। আমাদের ভোগ দিয়ে কোনো সিনেমা হয়নি, আমরা সবাই ত্যাগ দিয়ে সিনেমা হয়েছিল। উত্তমবাবু কোনোদিন ইম্পোর্টেড গাড়ি চড়েন, সত্যজিৎবাবু কোনোদিন ইম্পোর্টেড গাড়ি চড়েন। এখন আপনি দেখুন তো এত বিলাসিতা কেন, কিসের জন্যে? কিন্তু আমি যেটা করতে চাইছি সেটা করছিও। সেটা একটু যদি বলেন। সেটা হচ্ছে যে এই যে ধরুন আগে তো আমাদের যে ছোটোবেলাটাই তৈরি হয়েছিল, সেই সময় আমরা যখন লেখাপড়া করতাম আমাদের সিনেমা আলোচনা করতে দেওয়া হতো না, বাড়িতে সেই পরিবেশ ছিল না। আমাদের গাড়ি চড়তে দেওয়া হতো না, আমাদের হেঁটে বা বাসে করে স্কুল কলেজ যেতে হতো, ইনক্লুডিং অফিসে যখন যেতাম তখনও। এবং সব থেকে যেটা হতো সেটা হচ্ছে যে যখন আমরা লেখাপড়া শেষ করলাম, আমি কলকাতা ইউনিভার্সিটি থেকে এসেছি, বেরিয়েছিলাম। বেরোবার পর তখন আমাকে জিজ্ঞেস করা হলো তোমরা কী করবে? আমাদের সব ভাই বোনেরা, লেখাপড়া ভালো ছিলাম আমরা, ভাই বোনেরা বিদেশ চলে গেলেন সব। আমি আর আমার একজন জাঠতুতো দাদা, তিনি আমরা বলবো আমরা এই ব্যবসাটা করব। আমাদের কাজ শুরু হয়েছিল সেট কনস্ট্রাকশনের মধ্যে দিয়ে, এবং বলে দেওয়া হয়েছিল স্টুডিওয়ে যেই থাকুক তাকে তুমি আপনি বলে কথা বলবে, 10টার মধ্যে স্টুডিওয়ে পৌঁছে যেতে হবে। তখন চটের ওপরে কাগজ মেরে স্প্রে করে রং করা হতো,
প্যারেন্ট স্প্রে করে, সেইগুলো আমরা শিখেছি। সেখান থেকে আমাদের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে, সেখান থেকে আমাদের এডিটিংয়ে পাঠানো হয়েছে, সেখান থেকে আমাদের ক্যামেরায় পাঠানো হয়েছে। তারপরে গভর্নমেন্টের নিউজে শুটিং করতে যেতাম আমরা, ক্যামেরা কাঁধে নিয়ে। পরে দূরদর্শনের স্টিঙ্গার ক্যামেরাম্যান ছিলাম আমরা। কিন্তু অনেক বড় টেকনিশিয়ান এখন যারা টেকনিশিয়ান বলে নিজেদের দাবি করেন, আমরা জানি। যাই হোক, তারপরে আমাদের যখন ছবি করতে যাওয়া হলো, আমি সৌভাগ্যবশত আমি 4টে রজত কমল পেয়েছি ডকুমেন্টারি নিউজ করে। আমাদের উপর আমাদের একটা ছবি করতে হয়েছে অরোরা বয়স্ক, সেটা অ্যামস্টারডামে বেস্ট ডকুমেন্টারি অ্যাওয়ার্ড পেয়েছে। আমাদের এইভাবে তৈরি 3টে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন ডকুমেন্টারি তৈরি করে, আমরা বড় পরিচালক ছবি করি না, কারণ বড় ছবি করলে ব্যবসাটা দেখা হবে। আপনি মোট কটা তথ্যচিত্র তৈরি করেছেন? 200-250 হবে। সেগুলোর বিষয়বস্তু কী ছিল? বিষয়বস্তু বেশিরভাগ কমিশন প্রোগ্রাম ছিল, আর কতগুলো আমার নিজের ছিল, নিজের মতো করে ভাবনা করে সেইগুলি অ্যাওয়ার্ড পেত। কমিশন প্রোগ্রাম তো যাদের ছবি তারা অ্যাওয়ার্ডে পাঠাবেন কি পাঠাবেন না তাদের উপর নির্ভর করে। কিন্তু আমি যেগুলো আমরা নিজেরা করতাম, সেই আমার যে এডিটর ছিলেন তিনি পুনার ছিলেন, আমাদের যিনি স্ক্রিপ্ট রাইটার ছিলেন তিনি খুব বড় একজন বিখ্যাত সাহিত্যিকের ছেলে ছিলেন। এবং আমরা নিজেদের মধ্যে তর্ক করতাম, নিজেদের মধ্যে করে নিজেরাই ছবি করতাম, নিজেরাই ক্যামেরা কাজ করতাম, আমার ক্যামেরা আমি চালাতাম। সে একটা ভীষণ আনন্দের সময় ছিল ছবি করার, ভীষণ আনন্দ। সেটা আমি এখন কোনো দিকেই আমি দেখতে পাই না। এখন যেটা আমার মনে হচ্ছে, এখন নতুন সরকার এসছেন, তারা যদি হঠাৎ কোনো রকম ডিসিশন না নিয়ে নেন, তাহলে কিন্তু বাংলা ছবি ফিরবে না। আমার এই শেষ চেষ্টা হতে পারে, তারা যদি একটু কথা বলেন, আমি যেটা বলবো সেটা তারা মেনে নেবেন আমি তাদের বলছি না, কিন্তু তারা যদি একটু সময় দেন আমি তাহলে তাদের সঙ্গে কথাগুলো বলতে পারি যে কী আমাদের চিন্তাধারা। কারণ আমি চলচ্চিত্র ছাড়া তো কিছু জানি না। চলচ্চিত্রের এই মুহূর্তে সার্বিক উন্নয়নের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আপনার অভিজ্ঞতায় কি বলে? প্রথমত আমি বললাম, প্রথমে দর্শককে আগে ডেকে আনা। দর্শককে ডেকে আনতে হলে আপনি মাঝারি ধরনের সিনেমা হাউস করুন, কিন্তু একটা শহরে করতে হবে না, আমি শহরে করতে বারণ করছি। সেটা আমার একটা মানে নিজস্ব চিন্তাধারা আছে, সেটা আমি এখন বলতে চাই না। ধরুন যদি আমরা 400টা 200 সিটের সিনেমা করি, 200 সিটের সিনেমা তার 20 টাকা 40 টাকা টিকিট। আমি প্রত্যন্ত গ্রামে করতে বলছি না, কিন্তু ডিস্ট্রিক্ট টাউনগুলো করা। তাতে যারা নতুন ছবি করেন তারা কিন্তু ফার্স্ট প্রেফারেন্স পাবেন। যারা পুরনো ছবি করছেন, যারা বড় ছবি করছেন, যারা নিজেরা বলছেন যে তার ছবি পুজোয় আসবে, তাকে অধিকার দিয়েছে আমি জানি না। আগে যদি কোনো প্রডিউসারের সামনে কোনো ডিরেক্টর বলতেন যে তার ছবি পুজোয় আসবে, সেই ডিরেক্টরকে আমরা বাইরে বার করে দিতাম। সেটা ঠিক করবেন প্রডিউসার, সেটা ঠিক করবেন আমাদের অ্যাসোসিয়েশন। কারোর কোনো রাইট নেই, দায়িত্ব নেই যে বলা যে আমার ছবি পুজো আসবে। তুমি কে যে তোমার ছবি পুজো আসবে? একটা সাধারণ লোক যদি ছবি করে তাহলে পথের পাতায় রিলিজ হবে না, তখন সেই জায়গায় অন্য ছবি রিলিজ হবে। কেন পথের পাতায় রিলিজ হবে না? চলবে কি চলবে না দর্শক ঠিক করবে, তুমি ঠিক করা কি? এর মধ্যে নিজেদের মধ্যে বিতরণটা করে তো লাভ নেই। কারণ আমাদের যে ইউনিটিটা আছে, এখন চলচ্চিত্রে কোনো ইউনিটি নেই, কিন্তু আমরা ছোটোবেলা থেকে যখন বড় হয়েছি তখন যে ইউনিটিটা ছিল, তার যে জোরটা ছিল, সেই জোরটাকে যদি ফিরিয়ে আনা না যায়, যদি আবার আমাদের উপর রাজনৈতিক দল আবার ফোর্স করে সিনেমা করার জন্য, তাহলে কিন্তু বাংলা সিনেমা কোনো দিন আসবে না। চেষ্টা করে লাভ নেই। যারা নতুন সিনেমা করছেন, সিনেমা নিয়ে পড়ার জন্য ভাবছেন, তার সব বন্ধ করুন, অন্য জায়গায় চলে যান। আপনি একটু খেয়াল করে দেখবেন, যারা পুনাতে পড়েন বা যারা SRFTIতে পড়েন বা যারা রূপকলাতে পড়েন, তারা কিন্তু বেশিরভাগ শহরের ছেলেমেয়ে নয়। তারা চোখে স্বপ্ন নিয়ে আসছে ওখানে পড়ে তারা চলচ্চিত্র তৈরি করবে, তাদের সাহায্য করার কেউ নেই। সেই ভেবেই আমি প্রথম শুরু করলাম। 45 বছর বাদে আমাদের প্রথম ছবি শুটিং হলো কালকক্ষ, যেটা করলো SRFTI ছেলে মেয়ে
শর্মিষ্ঠা মাইতি, শর্মিষ্ঠা মাইতি আর রাজদীপ পাল। রাজদীপ পাল, সেই ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল। তাহলে এতদিন ধরে যারা ছবি করছিল তাদের কী ছবি করছিল, তাদের ছবি কেন পায় না? সেই প্রশ্নটা তো আমি করতে পারি একজন প্রযোজক হিসেবে। তারপরের ছবিটা তো তখন সরকার যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হতো, সেখানে বাগদা পেল গোল্ডেন টাইগার। এবং এই তৃতীয় ছবি অদম্য, অদম্য আজকে ডিরেক্টর আমেরিকায় গেছে, সে আমেরিকায় ছবি তার ছবি ফেস্টিভ্যালে দেখাচ্ছে। সেই যে তাদের মধ্যে যে পোটেনশিয়ালিটিগুলো আছে সেগুলোকে আমরা বুঝবো না। প্রডিউসার বলে কতজন ভদ্রলোক হঠাৎ বাইরে থেকে টাকা নিয়ে এসে ফিল্মে দিয়ে দিলেন, তাদেরকে অধিকার দিচ্ছে ফিল্মে টাকা দিতে। অনেক বড় কথা বলা হয়ে যাচ্ছে আমার পক্ষে, কিন্তু এটা কিন্তু তাদের একটা কোথায় বাধ্যবাধকতা থাকা উচিত। আমরা যে চলচ্চিত্র নিয়ে এতদিন ধরে রয়েছি, তারা কি ইয়ার্কি করতেছিলাম? সেটা ছিল তাদের ব্যবসা। তিনি নিজে যে ব্যবসাটা করছেন সেটাকে ভালো করে করুন না। তার এই উপরি পয়সাগুলো নিয়ে এসে আমাদের চলচ্চিত্রের মধ্যে কে দিতে বলেছে তাকে? তার ফলে অনেক বাজে লোক এসে যাচ্ছে। সেই বাজে লোকগুলো আসার জন্য তো চলচ্চিত্র নিজের মূল্য, তাদের সততা, তাদের মানে আনন্দ দেওয়ার ক্ষমতা সমস্ত রস করছে। একটা উপায় বার করতে হবে, উপায়টা বার করতে হবে সবাইকে বুঝতে হবে। কারণ সিনেমা হলের সংখ্যাও তো এখন অনেক কমে গেছে, ভালো একদম কমে কন্টেন্ট গেছে। তৈরি করলেও তো হবে না। না, আমি বিলাসী সিনেমা চাই না। আমি চাই সাধারণ মানুষ যেখানে দেখতে পারে সেই সিনেমা। আপনার প্রযোজনার ছবি কালকক্ষর কথা বললেন, সেই ছবিও তো হলে না চালানো না হয়নি। না, যাবে না, যাবে না, কেন যাবে? আপনি রাধা মন পতঙ্গ ছবিও তো নন্দনে হাউসফুল থাকা সত্ত্বেও তুলে দেওয়া হয়েছে। নোটিশে তুলে দেওয়া তুলে দেওয়া হয়েছিল। হয়েছিল। আপনিও তো এটা ফেস করেছেন। না, করেছি। এই সেই সম্মানটাও এত একটা পুরনো প্রডিউসারকে জানানো হয়, দেওয়া হয়নি। সেই অপমানগুলোকে সহ্য করেও এখন আমরা চলচ্চিত্রে ব্যবসা করে যাচ্ছি এবং করে যাবো যতদিন বেঁচে থাকবো। যেন আমার পিতামহ অনাদিনাথ বসু ইনি প্রথম বাঙালি প্রডিউসার ছবি করলেন। ম্যাডানের সঙ্গে ঝগড়া করে রসা থিয়েটারে তার ছবি রিলিজ হলো 1920 সালে। আমার বাবা যিনি সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋতিক ঘটককে সুযোগ দিলেন, আমি তার তৃতীয় প্রজন্ম হিসেবে একটা কিছু তো করতে হবে বাংলা ছবি যদি দাঁড় করাতে হয়। আমি দয়া করে বলছি, আপনারা নিজেরা গর্বিতভাবে মানে ভীষণভাবে একটা করে ফেললুম, আজকে এই পার্টি, কালকে ওই পার্টি, কালকে ওই পার্টি, কালকে ওই পার্টি। পার্টি কিছু করবে না। পার্টি এসছে রাজনীতি করে দেশের ভালো করতে। হঠাৎ তাকে কে বলেছে চলচ্চিত্র ভালো করতে? তারা আমাদের সাহায্য করবেন, তারা আমাদের ডিকটেট করবেন না। ডিকটেট করলে আমরা দেবই বা কেন? সাহসটাই কারণ নেই। আপনি কতটা আশাবাদী নতুন বিজেপি আমি সরকার? ভীষণ আশাবাদী এদের উপর, কারণ এর প্রত্যেক যারাই মন্ত্রী হয়েছেন বা যারাই হয়েছেন প্রত্যেকে শিক্ষিত। শিক্ষিত লোকদের সঙ্গে কথা বললে তার থেকে একটা সলিউশন বেরিয়ে আসে। অশিক্ষিত লোকের সঙ্গে কথা বললে চেঁচামেচিটা, আমরা সেইটা চাই না। আমি এদের কাছে আশা করবো এরা যদি যখন আলোচনা করবেন, যদি দয়া করে মনে করেন যে আমার যাওয়া উচিত, তাহলে আমি খুব নিজে অনুপ্রাণিত হব। বাংলা চলচ্চিত্রের সার্বিক উন্নয়নের জন্য যেমন ছবি ভালো, আপনার প্রোডাকশন ছবি ভালো ছবি তৈরি করেন, এরকম তো বেশ কিছু প্রোডাকশন বাংলা এখনও আছে যারা ভালো ছবি তৈরি করে চলেছেন। তাদের সাথে যৌথভাবে যদি কিছু উদ্যোগ নেন, তাহলে তো বাংলা চলচ্চিত্র আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছতে পারে। কি চিন্তা ভাবনা করছেন? চিন্তাভাবনার প্রথম ফলশ্রুতি হিসেবে তো আমি যে অদম্য ছবিটা করেছিলাম তাতে আমি একজন কো প্রডিউসার নিয়েছিলাম। আর আমার যেটা ধারণা ছিল সেটা হচ্ছে সেটার অভিজ্ঞতা, কারণ অরোরা তো কখনো যুগ্মভাবে না। প্রযোজনা করেনি। সে বহু বছর আগে গোড়াপত্তন যখন হয়েছিল এই সংস্থার, তখন তো তামিল, তেলেগু, উর্দু ভাষায় যুগ্ম প্রযোজনা হয়েছিল। পরবর্তী সময় তারা একক প্রযোজনা করেছে এবং পরিবেশনাও তারা এককভাবেই করেছে। তা 13 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে পরিচালক রঞ্জন ঘোষের অদম্য। সেখানে ওনারও প্রোডাকশন হাউস ছিল কাইনোটোস্কোপ ফিল্মস। পাশাপাশি সহ প্রযোজক হিসেবে আপনি ছিলেন অরোরা ফিল্ম কর্পোরেশন, আর মিস্টার বজরংলাল আগরওয়ালের ছিল চ্যানেল বি এন্টারটেনমেন্ট। তা সেক্ষেত্রে আপনার
অভিজ্ঞতাটা কেমন হলো? এই যৌথ প্রযোজনায় আপনি তো একটা উদ্যোগ নিয়েছিলেন।